সৃষ্টির সেরা জীব হলো মানুষ, আর সেই মানুষকে আল্লাহ অনেক সুন্দর একটা জিনিস দান করেছে, সেটা হলো আমাদের দুটি চোখ। এই দুটি চোখ যদি আমাদের না থাকতো তাহলে আমরা পৃথিবীর এত এত সুন্দর জিনিস চোখ ভরে দেখতেই পারতাম না। দেখুন, গোলাপি কালারের জবা ফুল আমি প্রথম দেখলাম, ভাবলাম আপনাদের জন্য নিয়ে যাই ভিডিও করে, যেন আপনারাও দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আর আজকের ব্লগটি আমি শুরু করছি দুপুর থেকে। এগুলো হচ্ছে সাজনা শাক, আমার শ্বশুর সকালবেলা নিয়ে এসে, তো শাশুড়ি মা বললো এরকম লম্বা লম্বা ডাঁটি সহ ধুয়ে দিতে, তো ধুয়ে দিলাম। একটু পরে শাশুড়ি মা আমার পয়লা দিব, তারপরে দুপুরে এটা ভাজি করব। সাজনা শাক আমি আসলে অনেক দিন আগে খাইছি, আর ইদানিংয়ের মধ্যে খাই না। এটার টেস্ট কেমন আমার মনে নাই, তবে আজকে খেয়ে দেখবো কেমন হয়। কি হয়েছে নোহা, ডাক দিস কে মারে? খালি নুসরাত আর তোমার ঝগড়াঝাটি না, মিল্লা জিল্লা খেলো, যাও সুন্দর করে। তুমি এই যে আইব নুসরাতাপুর, এখন বাইরে একটু ঘুরায়, তো বাইরে বাতাস আছে, যখনকার রোদ উঠবো তখনকার ঘুরাই ফিরো। আর এগুলো হয়েছে কাঁকরোল পাতা, কাঁকরোল পাতার ভিতরে দিয়া তারপরে সাজনা শাকগুলা কাটবো এখন। তবে আমি কাটবো না, আমার শাশুড়ি মা কাটবো, আমি চিকন চিকন করে বলতে পারি না। আমি শাকগুলা ধুয়ে ঘরে গেছি, আর আমার শাশুড়ি মা শুধু শাকগুলা ফলছে। এই ফলতে ফলতে একদম দেখেন বৃষ্টি আয় পড়ছে। এই যে এক মুহূর্তের মধ্যে, মানে 10 মিনিটের মধ্যে একদম আকাশ অন্ধকার কইরা তারপরে বৃষ্টি আয় পড়ছে, বৃষ্টি পড়তেছে। আর নুহার বাবাও বাইরে ছিল, দৌড়ায় আইছে। আর এই যে লাল শাকগুলো আমার উকিল বাবা দিয়ে দিছে, তারপরে এই লাল শাকগুলো দৌড়াইয়া লয়ে আসে, তারপরে শুধু বৃষ্টির আগে ঘরে ঢুকছে। মানে 1 মিনিটেরও ভরসা নাই এই বৃষ্টির দিনে। ভাঙ্গা পাওনিয়া যে বাইরে যাইতে না করি, এখন যে বৃষ্টির দৌড়ানি খাইছো, কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর একটু হলে তো আটকা পড়ে থাকতো একদম। আর বৃষ্টি না পড়তেই চলে যায় কারেন্ট, বিদ্যুৎ একটু চমকাইতা ছিল, তাই গেল গা। কি একটা অবস্থা, অন্ধকার অন্ধকার অন্ধকার। চার্জার ফ্যান দিতে হবে তাদের বাবা মেয়েকে, আমাদের আবার আইপিএস নেই। আল্লাহ, এদিক থেকে আবার ওই দিক থেকে পানি পড়তেছে দেখেন। প্রতি বছর বৃষ্টির সময় এদিক দিয়ে যে এরকম পানি গড়ায় গড়ায় পড়ে, ওইরা পরে আমার সেলাই মেশিনটা নষ্ট হয়ে যায়। আসলে মেশিনটা এই জায়গা ছাড়া অন্য জায়গায় থাকার জায়গাও নাই, এই কারণে রাখতে পারতেছি না। আর এই যে দেখেন গড়ায় একদম কতটুকু আইছে। মেশিনটা তো ঢাকার কথা ভুলেও গেছি, ঘরে ছিলাম মাত্র, বেরোয় দেখি আমার মেশিনের এই অবস্থা। মেশিনের কাঠটাও চেঞ্জ করব কিন্তু করতে পারতেছি না, একদম অবস্থা অনেক খারাপ। এই কারণে এই মেশিনে বসে আমি কিছু সেলাই করতেও পারি না। পরে কতবার যে জায়গায় মানে সিমেন্ট দিয়া উপরে আটকায় দেওয়া হয়েছে, তারপরেও খালি পানি পরে পরে, মানে কোন দিক দিয়ে যে পানি পড়ে এই সমস্যায় সমাধান করতে পারলাম না এখন পর্যন্ত। একটু সামনের দিকে টান দিয়ে রাখি, আর এখানে নারিকেলও রেখে দিচ্ছে। একটু শুনেন, কি জোরে একটা বজ্রপাত হইল। বৃষ্টি কমে গেছে, আর অপেক্ষা করতে পারবো না। আজকে নুহার বাবা আবার যাবে সেলাই কাটাতে, তো মা একদম শাক পোলে রেখে দিছে। এই যে আমি এখন শুধু যাই এটারে ভাজি করব, রান্না বসাই দিব। আর দেরি হলে নুহার বাবার আর কি যেতে আবার দেরি হয়ে যাবে, 1টা-1:30টার দিকে বের হবে, ডাক্তার 2:30টার দিকে আসে, একটু দূরে তো যাইতে একটু সময় লাগবে, তো তাই রান্না এখনই বসাই দেব। বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম, দোয়া করতেছিলাম যে বৃষ্টি যেন তাড়াতাড়ি কমে যায় আর আমি রান্নাটা বসাই দিতে পারি। বৃষ্টি বাদল ঝড় তুফান উপেক্ষা করে দিকে আমার দুপুরে রান্না বান্নাও শেষ। রান্না করেছি এই যে শাকটা একটু বসাই রেখে বসছিলাম, একটু মনে হয় নিচ দিয়ে লেগে গেছে, জানি না এখন খাওয়ার সময় কি অবস্থা হবে। আর সকালের আলু ভাজি আছে, আর এইখানে ডাল রান্না করছি।
আজকে দুপুর একদম সাধারণ রান্না বান্না, কারণ বিকেলে আছে আমার বেশ কিছু রান্না বান্নার আয়োজন। ভাত আজকে একটু নরম হয়ে গেছে। নতুন না, চাইল ঠিকই আছে, জানি না। আমার ডাল দাও নাই, মনে নাই গা। ডাল ছাড়া আম মজা লাগবো। ডাইল ছাড়া আম না, আম ছাড়া ডাইল। আরে পুরা বাগার টাগার দিয়া লাইছি, পরে মনে পড়ছে। আজকে এমনি খাইলাম। আই নাও লেবু। শাক কি ভাল লাগতেছে গো? শাকটা পুইরা গেছে। শাক সব সময় মজা। খাও। নোহার বাবার খাওয়া দাওয়া শেষ, এখন নোহার বাবা রেডি হইতেছে হসপিটালে যাওয়ার জন্য। আর এদিকে আমি হচ্ছে চালের গুঁড়ি বের করেছি, এগুলো যেহেতু ফ্রিজে রেখেছিলাম, এগুলো শক্ত হয়ে আছে, তাই একদম বের করে দিলাম গোসলের আগে। গোসল করতে করতে এবং খাওয়া দাওয়া করতে করতে এগুলো নরম হয়ে যাবে। যাও। আর নোহার বাবাও রেডি হয়ে বের হয়ে গেছে, সেলাই কাটাতে যাচ্ছে। একা যাবে না, মনির ভাই আর হচ্ছে আমার উকিল বাবার সাথে যাবে। তার আগেই বের হয়ে গেছে, রাস্তায় গাড়ির কাছে, তার জন্য অপেক্ষা করছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন হয়ে গেছে একদম বিকেল। তো আজকে আমি বলেছিলাম আমার বিকেলে বেশ কিছু আয়োজন আছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আসলে বেশ কিছু আয়োজন বলতে গেলে, কিছুদিন আগে আমি নোহার বাবাকে বলতেছিলাম যে শীতের দিনই ভালো, শীতের কত পিঠা খাওয়া যায়, তারপরে অনেক কিছু বানায় খাওয়া যায়। গরমের দিন শুধু ভাত তরকারি ছাড়া আর কিছুই খাওয়া যায় না, কারণ গরম, এর থেকে বেশি কিছু করে খেতেও ইচ্ছা করে না। তো যেই কথা সেই কাজ। তো পরে নোহার বাবা আমাকে না বলেই একদম পিঠার প্রয়োজনীয় যত বাজার সদাই আছে সব কিছু করাইছে। আর আজকে দুপুরে যেহেতু বৃষ্টি হয়েছে, তো ভাবলাম আজকে যেটা আমার ইচ্ছা করতেছে খাবো ওইটা খাই। তো আমার আসলে খেতে ইচ্ছা করতেছিল হচ্ছে শীতের দিনের দুধ চিতই পিঠা। আর দুধ চিতই পিঠা খেতে তো শীতের দিনই লাগে। আর কারণ গরমের দিন সন্ধ্যার সময় এটা বানায় রাখলে সারা রাত্রি যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো এটা একটা ভয় থাকে। তারপরে নোহার বাবাই আমাকে বুদ্ধিটা দিল যে শীত নাই তো কি হয়েছে, নর্মাল ফ্রিজ তো আছে, আর তোমার বাড়িতে ফ্রিজ তো আছেই। তো আমি ভাবলাম ওই বুদ্ধিটাই কাজে লাগাই। তো আজকে যেহেতু দুপুরে একটু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর থেকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, আর শুধু দুধ চিতই পিঠা খাবো না, গরুর মাংস দিয়েও দুধ চিতই পিঠা খাবো। তো ভাবলাম একটু গরুর মাংস রান্না করি। তো বৃষ্টি হওয়ার সময় আমি গরুর মাংস বের করে রাখছিলাম, ওইটা রান্না করছি একদম দুপুরে, রান্নার সময় রান্না করে রাখছি। এখন আপনাদের একটু একটু দেখাই। আর আমার রান্নাঘরের অবস্থা বেশি একটা ভালো না। ঈদ গেল, তারপরে নোহার বাবাকে নিয়ে হসপিটাল গেলাম, আমার বাবার বাড়িতে গেলাম বেড়াতে, সব মিলিয়ে এটাও লেপাঝোপা হয় নাই। যে আমার গরুর মাংস, আমার রান্নাঘরের আসলে চারিদিকে হচ্ছে দেওয়াল, তাই বিকেলে বেলা তো ভালোভাবে দেখা যায় না। গলার অবস্থা বেশি ভালো না। এই যে একটু ঝোলঝুলি রেখেছি, আলু দিয়ে রান্না করেছি। আর যেহেতু চিতই পিঠা দিয়ে খাবো, তো একটু ঝোল ঝোল তো রাখতেই হয়। আসো মা। আর গরুর মাংস তো হয়ে গেল, দুপুরে রান্না করে রাখছি। তো এখন ঘরে যাইয়া তারপরে আমি চিতই পিঠার যে গোলাটা করব। কারণ গোলা আগে করে রাখলে হয়েছে পিঠাটা খুব সুন্দর হয়। আর চাল হচ্ছে বাজার থেকে যেহেতু কিনে আনছে, জানি না কেমন হবে, তাই আগে থেকে আর কি গোলাটা করে রাখবো, যেন পিঠা সুন্দরভাবে হয়। দুপুর বেলায় গুড়ি বের করে রাখছিলাম, চাইছিলাম তো শুকায় রাখতে, কিন্তু বৃষ্টির আবহাওয়ার কারণে শুকায় রাখতে পারি নাই। তাই আগে ফ্রিজে রাখলে তো শক্ত হয়ে যায়। তো দুপুরে রান্না বান্না শেষ করে গুড়ি বের করে রাখছিলাম। এখন একটু কুসুম কুসুম গরম পানিতে আমি গোলাটা করবো। পিঠার গোলা তো করবোই, তো নোহার চুলটা একটু আশ্রয় দেই। বিকেল টাইম একটু ঘোরাঘুরি করবে বাইরে দিয়ে। দুপুরে তো চুল গোসল করার পরে ভিজা থাকে, তখন তার আশ্রয়ও যায় না। তো আমার মেয়ের বাউল চুলাকে ঠিক করে তারপরে পিঠার গোলা করবো। আম্মু যাও, এখন খেলো গা, আম্মু কাজ করি। হ্যাঁ, দূরে যাও না বেশি, সামনেই থাকো। এই যে গুড়ি এখন দিয়ে দিব, পরিমাণ অনুযায়ী লবণ, লাগলে পরে আবার দিব। আর কুসুম কুসুম গরম পানি দিয়া পিঠার গোলা তৈরি করতেছি। এই যে অল্প অল্প করে পানি দিয়ে আর কি গোলা করতে হইব।
আরও পানির প্রয়োজন, আবারও দিব, অল্প অল্প করেই দিব। যদি আবার বেশি হয়ে যায় তাইলে পরে আবার সারা এলাকার ঘুরিয়ে না গোলার মধ্যে দিলেও কাজ হবে না। দেশীয় পিঠা বা দেশীয় কোনো খাবার খেতে যতটা মজা, করতে ঠিক ততটাই কষ্ট, আর অনেক সাবধানতার সাথে করতে হয়। একবার 19-20 হয়ে গেলে তারপরে শুধু 19-20 হতেই থাকে। আর আমার শাশুড়ি মাকে দেখতাম এরকম সবসময় গোলা কইরা ভালোভাবে এরকম করে ফেটাইতো অনেকক্ষণ সময় নিয়া। মনির ভাই সহ নোহার বাবাও বাড়িতে চলে আসছে আমার পিঠার গোলা করতে করতে। আসো আসো, ব্যথা পাইছিল গো অনেক। আয়েন জুতা লই আয়েন, গড়ে খুলবেন না। হ্যাঁ পরেই খুলেন। আজকে বেশি সময় লাগছে, যেদিন ডাক্তার দেখাইছিল ওই দিন তো বেশি সময়। আয়েন বিশিষ্ট মনির হোসেন সাহেব আমাদের বাড়িতে আবার চলে এসেছে তার বউকে শ্বশুর বাড়িতে দিয়ে। মনির ভাই আইসে পরে মনির ভাই কাজে লাগাই দিমু। আমার রান্নাঘরের বাতি নষ্ট হয়ে গেছে, বাতিটা একটু ঠিক করে দিবেন। ডরাইও না, ভয়ও পাই না, খানের লগে থাইয়ে থাইয়ে সব কাম হয়ে গেলাইছে। গোলা করা হয়ে গেছে কমপ্লিট। এই যে এরকম গোলা করছি, এই যে পরবর্তীতে যদি কম বেশি কিছু করতে হয় করব। এই যে ডান। এখন আমি যে চিতই পিঠা ভিজানোর জন্য যে দুধের শিরা ওইটা করব। মাইয়া ওই যে নুসরাত গো করো, নুসরাত গো করো। কি মোটা সর পড়ছে কাঁচা দুধের, এটা দিয়ে ঘি যে কি সুন্দর হইব, কিন্তু এখন এটা নিয়ে নিলে পরে আর আমার দুধের মধ্যে কোনো দুধই থাকবো না, খালি পানি আর পানি থাকবো। নোয়ার আব্বু গো, তুমি খালি পাইছো এক মনির ভাই, আজকে আইসো পরে মনির ভাই। মনির ভাই দেন দুধটা ডাইলা দেন, আমি চাকনি ধরি, নেল ডালুন যায় না একলা। হ চাকনির মধ্যে খালি বিসমিল্লাহ করে দিয়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে, আমি দেখি পারবো না। হ্যাঁ আস্তে আস্তে আস্তে। এটা কাঁচা দুধেরই সর হয়েছে। সর শেখা লাগবো তো, পড়তেছে না। কাঁচা দুধের সর দিয়া ঘি বানাইলে অনেক সুন্দর, আমি বানাইছি একবার। না আমি করাইলে থাকবো, এত কম করানো লাগতো না। এই ভিডিওটা এডিট করার সময় আমি একদম দুঃখে কষ্টে মানে মরে যেতেছিলাম। শুরুটা এত সুন্দর করে আমি শুরু করছি, কিন্তু শেষটা আমার মনের মতো হলোই না। সব কিছু রেডি করে রান্নাঘরে গেলাম, দুধ চিতই পিঠা বানাবো, সেই দুধটা শিরা রেডি করলাম। আর এক চুলায় ভাবছি পিঠা বানাবো, তো এক চুলায় হচ্ছে দুধ বসাই দিলাম, এক চুলায় হচ্ছে তাওয়া বসাই দিলাম পিঠা বানানোর। বিশ্বাস করেন মাত্র 3টা পিঠা প্রথম বানাইছি, ভেবেছি কেমন বানাইতেছি কি হইতেছে শেয়ার করবো আপনাদের সাথে, কিন্তু পর আমার তাওয়া ভেঙে যেতেছিল। তারপরে পাশের বাড়ির এক ভাবিকে এনে তাদের তাওয়া দিয়ে পিঠা বানানোর চেষ্টা করতেছিলাম, তার তাওয়াও ভেঙে গেল। পরবর্তীতে আরেকটি তাওয়া খুঁজে তারপরে কিছু বানাইয়া এরকম ভিজাইছি। মানে ওইভাবে মানে মন মানসিকতা ছিলই না যে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করবো। ওই যে বলেছিলাম দেশীয় পিঠা, যদি ভালোভাবে হয়ে যায় ভালো, আর যদি ভালোই না হয় তাহলে মানে একদম নাকের পানি চোখের পানি এক হয়ে যায়। আমার আজকে এই অবস্থায় হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।